দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম অসুখী একজন। তা অসুখী একজন কবিতা তোমাদের বইয়েতে বাংলায় আছে, কিন্তু মূল কবিতাটি স্প্যানিশ ভাষায় লিখিত এবং কবির নাম পাবলো নেরুদা। তা পাবলো নেরুদা সম্পর্কে আমরা একটুখানি আগে জেনে নিই। পাবলো নেরুদা ছিলেন একজন বিখ্যাত কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দক্ষিণ আমেরিকার চিলি দেশের নাগরিক তিনি। তা সেই পাবলো নেরুদার কিন্তু প্রকৃত নাম ছিল নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। সম্ভবত তিনি চেক কবি জন নেরুদা এবং শিল্পী পাবলো পিকাসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তার নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন পাবলো নেরুদা। তা পাবলো নেরুদা সারা জীবনে অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এবং তিনি তার কাজের জন্য বিশ্বের দরবারে বহু পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে 1971 সালের নোবেল পুরস্কার হলো অন্যতম। তা পাবলো নেরুদা কিন্তু শুধুমাত্র কবি ছিলেন না, এবং শুধু কবিতা লেখার জন্য তিনি শখের কবি নন। পাবলো নেরুদার বর্ণময় জীবন এবং তিনি ভীষণভাবে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং একজন জনপ্রিয় কমিউনিস্ট নেতা ছিলেন। তার জন্ম হয় 1907 সালে এবং মৃত্যু 1973 সালে। তা তিনি একসময় চীনের কমিউনিস্ট পার্টির সেনেটর হিসাবে কর্মরত ছিলেন। বুঝতেই পারছো, কমিউনিজমকে তিনি সমর্থন করতেন। কিন্তু একটা সময় আসলো যে সময় তৎকালীন চিলিয়ান রাষ্ট্রপতি গনজালেস ভিদেলা চিলি থেকে কমিউনিজমকে উচ্ছেদ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাহলে এই কমিউনিজম বা তার যে বিরুদ্ধ মতবাদ, সেগুলোর একটা লড়াই হয়েছিল এবং সেখানে কিন্তু তিনি তার আদর্শের জন্য লড়াই করেছিলেন। যাই হোক, সেই গ্রেপ্তারি এড়িয়ে তিনি মাইহু হ্রদের পার্বত্য গিরিপথ ধরে আর্জেন্টিনায় পালিয়ে যান এবং স্বদেশভূমি ত্যাগ করার যন্ত্রণা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন। আর অসুখী একজন কবিতায় সেই জীবন যন্ত্রণারই কিন্তু আমরা ছবি প্রতিফলিত হতে দেখতে পাবো। পাবলো নেরুদা তার বর্ণময় জীবনে স্পেনের গৃহযুদ্ধ খুব কাছ থেকে দেখেছিলেন, তোমরা বুঝতেই পারছো, এবং তিনি সেই গৃহযুদ্ধের একজন অংশীদার ছিলেন এবং সেই যুদ্ধের যন্ত্রণা তিনি নিজে ব্যক্তিগতভাবে ভোগ করেছেন এবং স্বভাবতই বিপ্লবীদের সমর্থনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাছাড়াও আগেই তোমরা এমনিও শুনেছো, আমি বললাম, দীর্ঘকাল তিনি দেশের আভ্যন্তরীণ সমস্যার কারণে, যেহেতু তাকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি করা হয়েছিল, নানা রকম সমস্যার কারণে তিনি দেশ ছেড়েছিলেন এবং দীর্ঘকাল দেশের বাইরে তিনি ছিলেন। এবং সেই জন্যই কিন্তু তার কবিতায় আমরা দেশ ছাড়ার যন্ত্রণা, তার জীবনের নানা অভিজ্ঞতা, তার মতাদর্শের প্রকাশ আমরা লক্ষ্য করব। তা স্প্যানিশ ভাষায় লেখা মূল কবিতাটির নাম ছিল লা ডেসডিচাদা। তা এইটি নেরুদার মূল কাব্যগ্রন্থ দ্য পোয়েট্রি অফ পাবলো নেরুদার অন্তর্গত ছিল। এই কবিতাটি পরে ইংরাজিতে অনুবাদ করা হয়। তার নাম ছিল দ্য আনহ্যাপি ওয়ান এবং এটি এক্সট্রাভিগারিও 1957-58 সালে প্রকাশিত কাব্যটির অন্তর্গত। পরবর্তীকালে নবারুণ ভট্টাচার্য তিনি অনেক বিদেশি কবিতার অনুবাদ করেন এবং তার কাব্য বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থে এর যে অনুবাদ অসুখী একজন নাম দিয়ে কবিতাটি স্থান পায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কবিতাটির একটি প্রেক্ষাপট আছে এবং সেই প্রেক্ষাপটটি এবার আমরা আলোচনা করব। আমরা কি বুঝতে পারছি যে অসুখী একজন কবিতাটি জীবন বিপ্লব ও যুদ্ধের পটভূমিকায় রচিত হয়েছে। যখন কোনো মানুষ বিপ্লবের জন্য বা সামাজিক পরিবর্তনের আশায় ঘর ছাড়েন, লড়াই করেন, তখন তিনি কি করেন? তিনি তার বাসস্থান, প্রিয়জন, সমস্ত ভালো লাগা, ভালোবাসা, নিজের যে চাওয়া পাওয়া, এগুলোকে পেছনে রেখে এক অনিশ্চিত জীবনকে বেছে নেয়, অনিশ্চিত স্বপ্নের জন্য লড়াই করেন এবং আশা রাখেন সেই স্বপ্নকে লড়াই দিয়ে জয় করে আনবেন। তারা জীবনের দিকে এগিয়ে যান। হয়তো তার স্বপ্ন সার্থক হয় না, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষারও পরিসমাপ্তি ঘটে না। তারপরে একদিন যুদ্ধ আসে, যে গৃহযুদ্ধ তিনি নিজের জীবনে দেখেছিলেন। যুদ্ধের বীভৎসতা কি করে ধ্বংস ডেকে আনে
এবং তার করাল গ্রাসে ধ্বংস হয় জনপদ। তিনি চোখের সামনে দেখেছেন। বিভৎসতায় মুখ লুকায় ভবিষ্যৎ। তার শৈশব, তার জীবনের নানান স্মৃতির মুহূর্ত জ্বলে যায় আগুনে। এবং হয়তো যে বিপ্লবী বা যে সৈন্য, যে মানুষ লড়াই করে, যখন চরম যুদ্ধ দেখা যায়, গৃহযুদ্ধ দেখা যায়, সে যুদ্ধের পর ফেরার আর কোনো আশা থাকে না, কিন্তু তার প্রিয়জনদের জন্য প্রিয়জনরা কিন্তু তার কথা ভোলে না। তারা কিন্তু অপেক্ষা করে যায়, অপেক্ষার অবসান হয় না। জগতের স্বাভাবিক নিয়মে সব কিছুই এগিয়ে যায়, সময় এগিয়ে যায়, পাল্টিয়ে যায়, কিন্তু প্রিয়জনদের জন্য যেন সময় থমকে দাঁড়িয়ে থাকে। কারণ আশার কখনো মৃত্যু হয় না, ভালোবাসার কখনো মৃত্যু হয় না। এইবার আমরা কবিতাটির মূল কথা নিয়ে কিছু বলতে পারি, যে বিশ্বশান্তি এবং সমাজতান্ত্রিক আন্দোলনের যে মুক্তিযোদ্ধা পাবলো নেরুদা, তিনি কিন্তু মানব মুক্তির তীব্র শপথ নিয়েই কাব্যজগতে পদার্পণ করেছিলেন। আগেই বলেছি, শুধুমাত্র কাব্য লেখার জন্য কাব্য লেখেননি। তার একটা প্রেক্ষাপট, যে প্রেক্ষাপট গৃহযুদ্ধের জীবন যন্ত্রণার পটভূমিতেই লেখা। 7টি স্তবকে বিন্যস্ত কবিতাটির মধ্যে হয়তো কোনো সৈনিক কিংবা সমাজসেবী বা দেশপ্রেমিক, যিনি তার প্রিয়জন, প্রিয় স্বদেশ কিংবা সুন্দর ফেলে আসা মুহূর্তগুলিকে পেছনে ফেলে স্বদেশের মুক্তিযুদ্ধে চলে যেতে বাধ্য হয়েছেন। তার স্বদেশ এবং প্রিয়জন জানতই না যে তিনি ফিরে আসবেন না, অথবা ফিরে আসতে পারা সম্ভব নয়। কি হয়েছে? সুগভীর শূন্যতা, ব্যর্থতা তাকে ঘিরে ধরেছে দিনের পর দিন, এরপর সপ্তাহ, মাস, বছর, তারপর সময়ের কঠিন পদার্পণে সমস্ত স্মৃতিগুলো মন থেকে মলিনতর হতে থাকে। দেখো, এখানে আরেকটি বিষয় বলার, যে এখানে হয়তো একজন কথক আছে, যিনি তার সমস্ত ভালোবাসার জিনিসকে পেছনে ফেলে তিনি চলে যাচ্ছেন অন্য কোথাও, যিনি আর ফিরে আসতে পারেননি। কিন্তু এখানে আমরা কিন্তু দেখব যে পাবলো নেরুদা তার নিজের জীবনের যন্ত্রণা বা ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে মিশে গিয়েছে হয়তো, কিন্তু তিনি কিন্তু শুধু একজন ব্যক্তি পাবলো নেরুদার কথা বলেননি। তিনি সেই সব মানুষ, যারা কেউ সৈনিক, কেউ সমাজসেবী, কেউ সাধারণ মানুষ, শুধুমাত্র দেশকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে, সমাজকে পরিবর্তন করতে তারা দিনের পর দিন, বছরের পর বছর যুদ্ধের বিরুদ্ধে যে যুদ্ধ এবং সাধারণ মানুষের শান্তিকে ফিরিয়ে আনার জন্য যে যুদ্ধ, নিজের আদর্শকে ফিরিয়ে আনার জন্য যে যুদ্ধ, তাদের সবার কথা বলেছেন। তাই এই যে মানুষটা, ইনি কিন্তু কবি পাবলো নেরুদার সঙ্গে ব্যক্তিগত তার অনুভূতির মিল থাকলেও তিনি একা নন, তিনি সেই সমস্ত মানুষের প্রতীক। যাই হোক, কবি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পটভূমিতে চিরন্তন ভালোবাসার জয় গিয়েছেন। কবিতায় দেখতে পাওয়া যায় যে তার প্রিয়তমা নারীকে একলা ফেলে চলে যাচ্ছেন একজন মানুষ, যিনি ঘর ছেড়ে বৃহত্তর সমাজের কর্তব্যেরটাকে সাড়া দিতে পারেন। এই মানুষটির চলে যাওয়া মেয়েটিকে একা করে দেয়, এবং সেই একা মেয়েটির কথা ভেবে যে চলে যায়, তারও কিন্তু একটা চাপা যন্ত্রণা, যেখানে হয়তো সেটা বলা নেই। যাই হোক, কথকের চলে যাওয়ার পরেও জীবন ও সময় চলতে থাকে নিজের গতিতে, কারণ কেউ কারো জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু এগিয়ে যায়। এদিকে সেই একাকিনী নারী পথ চেয়ে থাকে আপনজনের ঘরে ফেরার জন্য। অপেক্ষার বছরগুলি তার মাথার উপর নেমে আসে গুরুভার পাথরের মতন। পাথর যত শক্ত, কঠিন, সময়টাও সহ্য করা, একাকী সময়, প্রত্যেক দিন আসা আর প্রত্যেক দিন সে আশা নিরাশায় পরিবর্তন হওয়া, সেটা পাথরের মধ্যে শক্ত, কঠিন। মধ্যে কি হয়? রক্তের এক আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো নেমে আসে যুদ্ধের বিভীষিকা। মৃত্যু এসে মুছে দিয়ে যায় পরিবারের পর পরিবারকে, এবং মানুষের সে যুদ্ধের বিভৎসতায় মানুষ যে তার যে মধুর স্মৃতি, মানুষ সেগুলো যেন লোপ পায়, অর্থাৎ মানবিকতার কলঙ্ক যুদ্ধ সমস্ত মানবিকতাকে মুছে দিতে চায়। ধর্মবিশ্বাস ভেঙে খান খান হয়ে যায়, শহর পরিণত হয় কাঠকয়লার স্তূপে, অর্থাৎ সব কিছু দগ্ধ। যা কিছু ভালো, যা কিছু কোমল, যা কিছু মানুষকে শান্তি দেয়, মানুষের যে সৌন্দর্য, ভালোবাসা, সব কিছুকে যেন এক পুড়িয়ে দিয়ে যায় তার আগুনে। যুদ্ধের আগুন সব কিছু পুড়িয়ে দিয়ে যায়, শ্মশান করে দিয়ে যায়, ছাই করে দিয়ে যায়। আর কলঙ্কের উপর কি লেগে থাকে? রক্তের একটা কালো দাগ যেন রাস্তার উপর লেগে থাকে। যুদ্ধের এই যে ভয়াবহ ধ্বংসের মধ্যে বেঁচে থাকে কিন্তু সেই মেয়েটির কিন্তু মৃত্যু নেই, এবং সে শুধু বেঁচে থাকে না, বেঁচে থাকে তার অপেক্ষা ও ভালোবাসা।
তাহলে এখানে কবি কি বলতে চাইছেন? অপেক্ষাও ভালো, এই যে ভালোবাসা বা অপেক্ষা, এটি যুদ্ধ সব কিছুকে শেষ করতে পারে। যা কিছু বস্তুগত জিনিস, অট্টালিকা, সমাজ, সৌধ, সব দেহ, মানুষের সব প্রাণ, সব কিছু শেষ করে দিতে পারে, কিন্তু যে ভালোবাসা, সাধারণ মানুষের যে পথ চলা, তাকে কিন্তু যুদ্ধ মেরে ফেলতে পারে না। কারণ ভালোবাসা, সত্য, বিবেক, এর কোনো মৃত্যু নেই। ধ্বংসস্তূপের অন্ধকারেও যেন সে এক উজ্জ্বল আলোকবর্তিকা, উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলতে থাকে। হয়তো সে ভালোবাসা বিষণ্ণ দীপশিখা, কিন্তু সেই বিষণ্ণ প্রদীপ হয়েও কিন্তু সে জ্বলে, এবং এই যে যুদ্ধ ক্লান্ত যে পৃথিবী, তাতে সেই দীপশিখাই কিন্তু আশা দেখায়। আসলে কি, আসলে এই অসুখী একজন এই কবিতা একটা আত্মকথন নির্ভর কবিতা। এখানে তোমাদের আগেও বললাম, কবি নিজের জীবন কাহিনী বলেছেন, কিন্তু সে নিজের জীবন কাহিনী কখন যেন আরও যারা দেশের জন্য লড়াই করেছে, কেউ সমাজসেবী, কেউ সৈন্য, কেউ সাধারণ মানুষ, সবার কথাই একসঙ্গে মিলেমিশে গেছে। তাই এই কবিতার যে কথক, সেটি যুদ্ধ বিধ্বস্ত এবং যুদ্ধের জন্য লড়াই করা প্রত্যেকটি মানুষের। এবং এই যে মেয়েটি, যে প্রিয়তমা, সে কখনো দেশ এবং কখনো সত্যিকারের ব্যক্তি প্রিয়তমা, যারা মানুষ নিজের যে সুখস্মৃতি, নিজের যে পরিবার, নিজের ঘর সংসার, নিজের দেশকে পেছনে ফিরে চলে গেছে, তার প্রতীক। কবি নিজের কথা বলতে বলতে আসলে কখন যেন সবার সাথে একাত্ম হয়ে গেছেন। কথক প্রিয়তমাকে ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে রেখে দূরে চলে যাচ্ছেন। তার প্রিয়তমা তার অপেক্ষায় রত হয়েছে, কিন্তু কথক আর ফিরে আসেনি। অনেক বছর কেটে গিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিও ফিকে হয়ে গেছে। এমনকি কবিতায় রয়েছে কথকের পায়ের চিহ্ন মুছে গেছে, তবুও মেয়েটির অর্থাৎ প্রিয়তমা, তার অপেক্ষা শেষ হয়নি। সে অপেক্ষা করে রয়েছে। অপেক্ষা করতে করতে প্রত্যেক দিনের মুহূর্তগুলো তার মাথায় পাথরের মতন ভারী হয়ে এসেছে নেমে, কিন্তু তবু সে অপেক্ষা করে চলেছে। তারপর আগেই বলেছি যে যুদ্ধ এসেছে, এবং সেই যুদ্ধে বহু শিশু, বহু বাড়ি ধূলিসাৎ হয়েছে, কিন্তু এত সবের মধ্যেও মেয়েটি বেঁচে রয়েছে, কারণ প্রেম অমর, তার মৃত্যু হয় না। এখানে মেয়েটি কিন্তু শুধুমাত্র একটি মেয়ে নয়, কখনো সে ব্যক্তি প্রেমের প্রতীক, কখনো দেশপ্রেম, সাধারণ মানুষের বিবেক, সত্য, ভালোবাসা এবং শুভ বুদ্ধির প্রতীক। অনন্ত ভালোবাসা মানুষকে মরতে মরতে কিন্তু বাঁচতে শেখায়। এই যুদ্ধের আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে, এর থেকে দেবতারাও রেহাই পায়নি। অর্থাৎ তিনি কি বলতে চেয়েছেন, যে ফলস্বরূপ শান্ত দেবতারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। এই দুঃসময়ে দেবতারা মানুষকে বাঁচাতে ও স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছেন। আসলে দেবতা মানুষ তৈরি করে, এবং মানুষ ভাবে যে চরম বিপদের দিনে দেবতা এসে তাদের বাঁচাবেন, কিন্তু মানুষই যখন শয়তানের প্রতিমূর্তি হয়ে যায়, তখন মানুষের তৈরি করা দেবতাও তার আশা দেখাতে, স্বপ্ন দেখাতে বা ব্যর্থ হন। সেই দেবতা পাথরের টুকরোই হয়ে ভেঙে পড়েন, অর্থাৎ মানুষের ধর্মবিশ্বাস সেটাও ভেঙে যায়। এই যুদ্ধের আগুনে কবি তথা কথকের ফেলে আসা যে বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি প্রভৃতি সব কিছু ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ জীবনের যা কিছু ফেলে আসা কোমল নরম সৌন্দর্য, সব যেন এই যুদ্ধের বিভৎসতায় একদম দুমড়িয়ে মুচড়িয়ে হারিয়ে গেছে। দেখো, যুদ্ধের পর শহরের জায়গায় জায়গায় কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের বিভৎস মাথা পড়ে রয়েছে। এগুলো আসলে কি বলতে চেয়েছেন কবি, যে সুন্দরের ধ্বংস কত রকমভাবে হয়, স্থাপত্য শিল্পের ধ্বংস, ধর্মবিশ্বাস ধ্বংস, এত কিছু, সব কিছুর প্রতীক। তবে এত কিছু ধ্বংসের মধ্যেও মৃত্যুহীন ভালোবাসা কিন্তু বেঁচে রইল, যার জন্য ওই যে মেয়েটি অপেক্ষা করছিল, ওই যে অপেক্ষা যে একদিন মানুষের শুভবুদ্ধি ফিরে আসবে, সে কিন্তু মারা যায়নি, সে কিন্তু বেঁচে আছে। যে ভালোবাসা কবির জন্য তথা শুভবুদ্ধি মানুষের জন্য অপেক্ষা করছে। এবং দেখো, যুদ্ধের ভয়াবহতার মধ্যেও প্রিয়তমা বেঁচে রইল। এই বেঁচে থাকা কিন্তু আগেও বলেছে শারীরিক বেঁচে থাকা নয়, গভীর মননের মধ্যে দিয়ে কবি আসলে চিরন্তন প্রেমের অমরত্বের কথাই বলেছেন। আমাদের হিংসা আসে, যুদ্ধ আসে, সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু আমাদের যে আমরা আবার ঘুরে দাঁড়াবো, আবার শান্তিকামী মানুষ নতুন করে ঘর বাঁধবে, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার ফুল পাখির গান
পৃথিবীতে তার কুজন শোনাবে, সেই জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে। শুভ বোধ, যুদ্ধের বিভৎসতার মধ্যে শুভ বুদ্ধি বেঁচে থাকবে, তার জন্যই কিন্তু এই অপেক্ষা। সে ঠিক ফিরে আসবে। হয়তো যুদ্ধের বিভৎসতায় শুভ বুদ্ধি হারিয়ে যায়, বর্বরতার কাছে হেরে যায়, কিন্তু তামাম দুনিয়ার ঘরে ঘরে এই অপেক্ষা চলছে যে একদিন সব কিছু ফিরে আসবে। ভালোবাসা এবং শুভ চিন্তা কখনো তার মৃত্যু হতে পারে না। তাই প্রিয়জনের জন্য অপেক্ষায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকে ভালোবাসার অনির্বাণ প্রদীপ ওই মেয়েটির প্রতীক হয়ে। যুদ্ধ সবকিছু ধ্বংস করলেও মানুষ কি করে, পরবর্তীকালে আবার ঘুরে দাঁড়ায় এবং যুদ্ধের শ্মশান ভূমির উপরে মানুষ তার সভ্যতা আবার গড়ে তোলে, আবার গান গায়। এই আশার কিন্তু কোনো শেষ নেই। এখন শেষে বলা যায়, কবিতাটির নাম তো অসুখী একজন। এখানে অসুখী কে? প্রিয়জনের জন্য দীর্ঘ অপূর্ণ প্রতীক্ষা, বিচ্ছেদ, বেদনা আর যুদ্ধের বিভৎসতার জন্য মেয়েটি অসুখী। তাই তো সাধারণ প্রেম, ভালোবাসা, শান্তিকামী মানুষ তার অসুখী। আবার কি দেখি অন্যদিকে কবিতার যিনি কথক, তাকে অসুখী বলা যায়, কারণ তিনি তার প্রিয় নারী তথা ভালোবাসার বাসভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বহু দূরে। তিনি আর কোনোদিনও ফিরতে পারেননি। ধ্বংস হয়ে গেছে তার নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার আশ্রয়, বিধ্বস্ত হয়ে গেছে তার স্বদেশ ভূমি, ক্ষত বিক্ষত হৃদয়ে, তাই তিনি অসুখী। কিন্তু তবুও দেখো, অসুখী হলেও কবিতাটি শেষ হয়েছে এক সুখের আশায়। অসুখী একজন, কিন্তু তাহলেও সুখের আশা ওই মেয়েটিও ছাড়েনি, বক্তাও ছাড়েননি। কবিতাটা শেষ হয়েছে এক অজানা আশা ও সম্ভাবনাময় ভবিষ্যতের আরতি নিয়ে। তাহলে আজকে এইটুকু আমাদের মূল যে কথা কবিতাটির, সেটুকু আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরপরে আমরা কবিতাটি লাইন ধরে ব্যাখ্যা করে আলোচনা করব। আজ এইটুকুই থাক। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।